যেমনটা বলেছিলাম আপনাদের সামনে আরো একবার হাজির হলাম। আগের এপিসোডে আমরা মোটামুটি একটা নজর রেখেছিলাম, একটা বিশ্লেষণে ছিলাম যে কেন তৃণমূল সরকারের পতন হলো, বিজেপি সরকারের আবির্ভাব কিভাবে হলো, মানে কোন ইকুয়েশন গুলো কাজ করেছিল। আজকে আমরা একটু নজর রাখবো যে ভোট পরবর্তী হিংসা, ভোট পরবর্তী সন্ত্রাস, এই বিষয়টা আমরা তো দেখতে পাচ্ছি, এদিক ওদিক বিভিন্ন ঘটনা ঘটছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আমরা দেখেছি, তার বিরুদ্ধে মানুষের আওয়াজও আমরা দেখছি। তো আমরা একটুখানি এই বিষয়টা নিয়ে আজকে একটুখানি কথা বলি। আমাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুরী রয়েছেন। অর্ক, এই যে ভোট পরবর্তী সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসা, আমরা কিন্তু মানে ফলাফল ঘোষণা হওয়ার 24 ঘন্টাও কাটেনি আর কি, তার মধ্যেই আমরা বিভিন্ন কিন্তু ইনসিডেন্ট আমরা অলরেডি প্রত্যক্ষ করেছি। এইটা আমরা কিন্তু, এটা প্রথম নয়, আমরা কিন্তু 2011-তেও আমরা দেখেছিলাম যে ভোট পরবর্তী সন্ত্রাস কি হতে পারে। তো এই দুটোর গুণগত ফারাক কিছু আছে নাকি সেই একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে? 2011-তেও যেমন হয়েছিল, 2016-তে আমরা দেখেছি, বারবার দেখেছি, 2021-এ দেখেছি আমরা ভোট পরবর্তী সন্ত্রাস, এবং এবারেও দেখছি। বিজেপি একটা খুব ইন্টারেস্টিং স্লোগান দিয়েছিল তাদের যে নির্বাচনী প্রচারে, যে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ভয় ইন, ভরসা আউট, এইরকম একটা, এটা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই কিন্তু স্পষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে, সেগুলোকে আপনি গণরোষ বলে চিত্রায়িত করতে পারেন, যদিও কোনো সভ্য দেশে এরকম গণরোষ চলতে পারে না। নির্বাচন হয়েছে, এটা কোনো বিপ্লব হয়নি, কোনো অভ্যুত্থান হয়নি, এটা নির্বাচন হয়েছে। নির্বাচনে একটা দল জিতেছে, একটা দল হেরেছে। তাহলে কেন জয়ী দলের নেতা কর্মীরা পরাজিত দলের ওপর হামলা করবেন? এটা খুব বেসিক প্রশ্ন, যে প্রশ্নটা 21-এও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক ছিল। সেবার বিজেপি হেরেছিল, তৃণমূল জিতেছিল, এবারে উল্টোটা হয়েছে। কিন্তু আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগছে, যে এমন বহু জায়গায় আক্রমণ হচ্ছে, এমন বহু জায়গায় হিংসা ছড়ানো হচ্ছে, যার সঙ্গে দূর দূরান্ত তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। ধরা যাক জিয়াগঞ্জে ভ্লাদিমির লেনিনের একটা মূর্তি, সেটা ভেঙে ফেলা হলো এবং খুব পরিকল্পিতভাবে যন্ত্র দিয়ে মূর্তিটার গলা কেটে মাটিতে ফেলে দেওয়া হলো। এর কারণ কি? একই জিনিস আমরা ত্রিপুরায় দেখেছিলাম, ত্রিপুরার বিলোনিয়াতে বিজেপি ক্ষমতায় আসবার পর বুলডোজার দিয়ে লেনিনের মূর্তিকে ভেঙে ফেলা হয়েছিল। কেন? লেনিন কি তৃণমূল কংগ্রেস করতেন? আমার জানা মতে করতেন না। তাহলে লেনিনের মূর্তি কেন ভাঙা হলো? খুব স্বাভাবিক প্রশ্ন। আমরা একই সঙ্গে দেখেছি যে বিভিন্ন জায়গায় বামপন্থী রাজনৈতিক দলের দফতরগুলো আক্রান্ত হয়েছে, সেই দফতরগুলো ভেঙে দেওয়া হয়েছে। কারণ কি আমরা জানি না। বামপন্থীরা এই মুহূর্তে রাজ্যে প্রান্তিক শক্তি, তাদের মাত্র একজন এমএলএ, তাদের দফতর আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই আমরা ডোমকলে একজন সিপিআইএম কর্মীকে আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি। আমরা দেখলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসে এসএফআই এর ওপরে আক্রমণ করা হলো, এবং কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আরেকটি বামপন্থী ছাত্র সংগঠন ডিএসওর ওপর আক্রমণ করা হলো। কলেজ স্ট্রিটে দেখলাম একদম কলেজ স্ট্রিটের রাজপথের ওপর এবিভিপির ঝান্ডা নিয়ে কিছু মানুষজন, তারা গিয়ে দেশদ্রোহী বলে বামপন্থী ছাত্রকর্মীদেরকে মারধর করছেন। এটা কেন? এটার কি প্রয়োজন? তারা কি কেউ তৃণমূল কংগ্রেস করতেন? প্রথমত তৃণমূল কংগ্রেস করলেও মারা যায় না, তারা কি কেউ তৃণমূল কংগ্রেস করতেন? আমরা দেখছি, আমরা ঠিক যেমন 11 সালে দেখেছিলাম যে যারা বেলা 12টা পর্যন্ত যে ইউনিয়নগুলো সিট উঠছিল, সেগুলো বেলা 2-2:30-এর সময় আইএনটিটিইউসি হয়ে গিয়েছিল। একই রকম আমরা দেখছি গিরগিটির মতো যে অটো ইউনিয়নগুলো আইএনটিটিইউসির ছিল, সেগুলো বিএমএস এর ঝান্ডা লাগিয়ে ঘুরছে। এই যে দ্রুত সবকিছু দখল করে নেওয়ার যে প্রবণতাটা কিন্তু বিপজ্জনক। আরেকটা কথা বলতে চাই, বিজেপির নেতারা তারা বারবার করে বলছেন, অন্তত শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের মতো নেতারা বারবার করে বলছেন তারা কোনো ভায়োলেন্স চান না, তারা কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বুলডোজার নিয়ে মিছিল কেন হবে? কেন বুলডোজার নিয়ে মিছিল হবে?
বুলডোজার নিয়ে আমরা দেখলাম কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট, হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে মিছিল হচ্ছে এবং গরিব মানুষের যে দোকান সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কেন এগুলো করা হবে? আমরা দেখলাম যে সম্প্রতি লালবাজার থেকে বলা হয়েছে যে বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা কতখানি মানা হবে সেই নিয়ে তো মানে সংশয়ের অবকাশ থাকছে। আমরা দেখছি যে একটা বাস স্ট্যান্ডের উপর প্রচুর লোক ঝাঁপিয়ে পড়ছেন, পরে দাবি করা হচ্ছে কোনো তৃণমূল নেতার অফিস। আমি সবংয়ে দেখছিলাম একটা শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড ভেঙে ফেলা হচ্ছে। এই উন্মত্ততার কোনো কারণ নেই। এই উন্মত্ততা মানুষ ভালোভাবে নেবে না, মানুষ ভালোভাবে নেয় না। এটা ঘটনা যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। এসআইআর প্রচুর নাম বাদ পড়েছে, কাউন্টিং নিয়ে অভিযোগ রয়েছে, বিরোধীদের অভিযোগ রয়েছে, সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, ইলেকশন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এই সব কিছুর পরে ওই সব কিছু জেনে তৃণমূল কংগ্রেস, বামপন্থীরা, কংগ্রেস তারা এই ভোটে গিয়েছিলেন। কাজেই এখন আর কোনো অজুহাত দিয়ে কোনো লাভ নেই। কাজেই এটা মেনে নিতে হবে যে বিজেপি সরকার গঠন করছে পশ্চিমবঙ্গে। কিন্তু বিজেপি যদি সংযত না হয়, বিজেপি যদি তৃণমূলের কায়দাতেই ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে যায়, তাহলে কিন্তু এটা মানুষ ভালোভাবে নেবেন না এবং বিজেপিও প্রত্যাঘাতের মুখোমুখি হবে। এইবারে আসি যে 2011, 16, 21-এর যে ভায়োলেন্স আর তার সঙ্গে 2026-এর ভায়োলেন্সের কি ফারাক রয়েছে। একটা মোদ্দা ফারাক হচ্ছে ভায়োলেন্স মানেই খারাপ, ভায়োলেন্স মানেই ভয়ঙ্কর। আমার মনে আছে একটা পঞ্চায়েত নির্বাচনের আগে এই তৃণমূল কংগ্রেস 2জন বামপন্থী সমর্থককে তারা জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। আমার মনে আছে বামপন্থী সংগঠক দক্ষিণ 24 পরগনার সুধাংশু জানা তাকে খুন করেছিল। প্রচুর প্রচুর কত নাম বলবো, প্রচুর মানুষকে তৃণমূল কংগ্রেস খুন করেছে। তৃণমূল কংগ্রেসের যে বিজয় উল্লাসের বলি হয়েছে একটা বাচ্চা মেয়ে, তামান্না তার নাম। কিন্তু একটা ফারাক আছে। সেই ফারাকটা হচ্ছে বিজেপি যেহেতু, আরএসএস যেহেতু ঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র চায়, তাদের যে ভায়োলেন্স, এই ভায়োলেন্সটা হচ্ছে কমিউনাল ভায়োলেন্স। তারা সরাসরি একটা সম্প্রদায়কে তার অপরায়ণ ঘটাচ্ছে, সরাসরি একটা সম্প্রদায়কে তারা টার্গেট করছে এবং তাদেরকে হুমকির মুখে ফেলছে। আজকে বলা হচ্ছে যে মন্দিরের পাশে বিরিয়ানির দোকান রাখা যাবে না। কঙ্কালীতলায় বলা হচ্ছে কোনো বিধর্মী প্রবেশ করতে পারবেন না। মানে কি? এর মানে কি? আমি কি তাহলে কোনো মসজিদে যেতে পারবো না? আমি কি 25শে ডিসেম্বর চার্চে যেতে পারবো না? কেন এগুলো হবে? এটা বাংলার সংস্কৃতি নয়, একেবারেই বাংলার সংস্কৃতি নয়। এই যে চরম কমিউনাল হিংসার রাজনীতি যদি বিজেপি চালিয়ে যায়, তুমি বললে এটা আমার মনে মানে একটুখানি মনে, এই যে 25শে ডিসেম্বর চার্চে আমরা যেতে পারবো না, আমরা কি ঈদের সময় বন্ধুর বাড়ি গিয়ে তাদের নিমন্ত্রণ খেতে পারবো না? সেমনি ধরো আজকে 25শে বৈশাখ, আমরা কি মানে রবীন্দ্রনাথ ব্রাহ্ম, তারা ব্রাহ্ম ছিলেন, তা আমরা কি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করতে পারবো না? আমার বারবার করে মনে হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের বাঙালিদের, আমাদের সারা বিশ্বের একজন এত কাছের মানুষ, তার জন্মদিন আমরা পালন করব না তিনি ব্রাহ্ম বলে? কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু নন, এটা এক্স্যাক্টলি সেটাই তো বলছি। এবং যেটা আমাদের জানা দরকার, এটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশের যারা ইসলামিস্ট তারা রবীন্দ্রনাথকে প্রচুর গালি দেন এই বলে যে রবীন্দ্রনাথ নাকি হিন্দু কবি। তারা জানেন না, তারা চরম মূর্খামির শিকার যে রবীন্দ্রনাথ হিন্দু নন, রবীন্দ্রনাথ ব্রাহ্ম। এনিওয়ে, তো আসলে তো তাই। এবং রবীন্দ্রনাথের যে বাংলা, যে সম্প্রীতির যে বাংলা, সেই বাংলায় যদি সম্প্রীতির যে পরিসর এতদিন ধরে ছিল, বিজেপি যদি মনে করে তারা সেটাকে ভেঙে দেবে, সেটা খুব বিপজ্জনক একটা দিকে চলে যাবে এবং কার্যত অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও বাংলায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। অথচ বিজেপি এই দিনটাকেই, যিনি বলেছেন বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই দিনটাকেই বিজেপি বেঁচেছে তো তাদের নতুন সরকারের শপথ নেওয়ার জন্য। এটাই সবচাইতে প্যাথেটিক যে আমরা রবীন্দ্রনাথের রাজ্যে যেমন আছি, আমরা কবি নজরুলের রাজ্যেও রয়েছি। আপনি বলুন, নজরুলের মতো করে শ্যামা, হিন্দুত্বের কথা উঠছে তো, নজরুলের মতো করে শ্যামা সঙ্গীত কে লিখেছেন? এটা নজরুলের বাংলা। যেই নজরুলের শ্যামা সঙ্গীত গান এমন একজন গায়ক যিনি নাম পরিচয় হিন্দু গাইতে গাইতে কেঁদে ফেলেন যে মায়ের প্রতি ভক্তিতে,
তাই না? এইখানে ওই রকম ভাবে চরম বিভাজনের রাজনীতি বাংলায় কাজ করবে না, এটা খুব স্পষ্ট করে বিজেপির বোঝা দরকার। এবং আমার ধারণা, অন্তত ধারণা না হলেও আমি চাইবো যে বিজেপির নেতৃত্বের মধ্যে তাদের শুভবুদ্ধির উৎপন্ন হবে, তারা শুভবুদ্ধির উদ্ভব হবে এবং তারা বুঝতে পারবেন যে বাংলার মাটিটা বুলডোজার চালানোর জন্য যথেষ্ট আনইভেন, এখানে সহজে বুলডোজার চলে না, এটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন, এই আশা রাখি। এই যে ধরো যে মানে আশঙ্কাটা করছেন মানে সংখ্যালঘুরা, আমরা দেখতেও পেয়েছি, ধর আমি তো নিউ টাউনে থাকি, আমি গতকালই দেখছিলাম যে নিউ টাউনে পরপর একটা জায়গায় পরপর অনেক ওই বিরিয়ানি এই সমস্ত কিছুর দোকান আছে, যেগুলো মুসলিম দোকান আর কি, জাফরুলের বিরিয়ানি বা ওদিকে লেখা আছে মানে এরকম আর কি, যেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, কারণ পাশে একটি আছে হিন্দু হোটেল লেখা। তো ওইখানে প্রচুর ভিড়, ওখানে একটা ঝামেলা হয়েছে, ওখানে অনেক কেন্দ্রীয় বাহিনীর লোকজনও ছিলেন, হ্যাঁ প্রচুর ভিড় বোঝা যাচ্ছে ওখানে একটা প্রচুর, আর আমাদের গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না, তো বের করে দিয়েছে, আমিও বেরিয়ে গেছিলাম। এই যে ঝামেলা হচ্ছে, আমার বাড়ি যিনি ডোমেস্টিক হেল্প যে মহিলা, তিনি থাকেন ভাঙড়ে, তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এই আশঙ্কা কি অমূলক? আর যদি এটা অমূলক না হয় তাহলে আমাদের রাজ্যের মানুষ কি করবেন, মানে তাদের আশু কর্তব্য কি? অমূলক তো আমার একেবারেই মনে হচ্ছে না। অমূলক কি করে মনে হবে? যখন আমি দেখছি নিউ মার্কেটের মতো জায়গায় বুলডোজার নিয়ে অসভ্যতা করা হচ্ছে, তখন তো এই আশঙ্কাকে অমূলক আমি বলতে পারি না, বলা যায় না। আপনি আপনার অভিজ্ঞতার কথা বললেন, আমি একটু আমার পারিবারিক অভিজ্ঞতার কথা বলি, আশা করি মানে শ্রোতারা বিরক্ত হবেন না। আমরা কিন্তু পূর্ববঙ্গের মানুষ, আমাদের বাড়ি ছিল নাটোরে। 47 সালে দেশভাগের সময় সাম্প্রদায়িক টেনশনের কারণে আমার ঠাকুরদা তিনি সপরিবারে চলে আসতে বাধ্য হয়েছিলেন এপার বাংলায়। খুব স্পষ্ট করে বললে ইসলামিস্ট মৌলবাদী শক্তির উত্থানের ফলেই তিনি নিরাপদ বোধ করেননি, তিনি এপার বাংলায় চলে এসেছিলেন। এবং সেই সময় তার যে এপার বাংলায় বাঁচার লড়াই, সেই লড়াইয়ের যে পাশে সেই সময় কিন্তু সংঘ পরিবার ছিল না, ছিল কমিউনিস্ট পার্টি, আমার মতো হাজার হাজার পরিবারের পাশে। আমার ঠাকুরদার কথা আমি শুনেছি, তিনি শোকে যন্ত্রণায় তিনি পাথর হয়ে গিয়েছিলেন, তার কথা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি শুধু হাসতেন একটা সময় তখন ইস্ট বেঙ্গলের হয়ে আহমেদ খান গোল করতেন। আহমেদ খান যিনি নাম পরিচয় একজন মুসলিম, তিনি একজন হিন্দু ব্রাহ্মণ, দেশান্তরিত হতে বাধ্য হওয়া আমার যে ঠাকুরদার মুখে হাসি ফুটিয়েছিলেন। এরকম প্রচুর 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 হিন্দু মেয়ের বিয়ে হয়, যেই হিন্দু মেয়েদের বিয়েতে যে সানাইটা বাজান বিসমিল্লাহ খান। কাজে এটা আমাদের বাংলার ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনকে বিজেপি যদি ভাঙতে চায়, বিজেপি মারাত্মক প্রতিরোধের মুখোমুখি হবে। এবং পশ্চিমবঙ্গের যে মুসলমান যারা আছেন তারা কিন্তু অসাম্প্রদায়িক মুসলমান, যেমন পশ্চিমবঙ্গের হিন্দুদের বিরাট অংশ আমি মনে করি অসাম্প্রদায়িক, যদিও এখন দুদিকেই বিভাজনের রাজনীতি শক্তিশালী হচ্ছে। কাজেই প্রায় 30% জনগোষ্ঠীকে আদার করে রেখে, অপর করে রেখে, বিপন্ন করে রেখে, হুমকির মুখে রেখে কোনো সুস্থ কোনো স্টেবল সরকার কিন্তু চলতে পারে না, চলা সম্ভবই না। আমার মনে হয়, আমি আশা করি অন্তত যে বিজেপি নেতৃত্ব তারা এটা বুঝবেন, তারা সংযত হবেন। থ্যাংক ইউ অর্ক, এবং আশা থাকুক আমাদের, আমরা এই আশা নিয়েই তো এগোবো, এবং এই আশা সঞ্চারিত হোক আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে, এবং তার ফলেই আমরা একটা কোনো পজিটিভ, খুব ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে পারবো হয়তো। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবার ফিরবো এরকম বিভিন্ন আলোচনা নিয়ে, এরকম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, এরকম প্রাসঙ্গিক আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন।